আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। এখানে আমরা জটিল সব বৈশ্বিক ইস্যুকে খুব সহজে স্লাইড আর ডেটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আজকের মূল বিষয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক এগ্রিমেন্ট বা মহামারী চুক্তির বর্তমান অচলাবস্থা। চলুন দেখি কিভাবে চরম ভূ রাজনৈতিক কিছু দ্বন্দ্ব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিটিকে এই মুহূর্তে পুরোপুরি আটকে রেখেছে। শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের এই পৃথিবী কি পরবর্তী মহামারীর জন্য সত্যি প্রস্তুত? কোভিড-19 ওই ভয়াল দিনগুলোর পর আমাদের মনে হয়েছিল, যাক, পুরো পৃথিবী হয়তো এবার সতর্ক হবে, স্বাস্থ্যখাতে বাজেট বাড়বে। কিন্তু ডেটা আর সোর্সগুলো ঘাঁটলে বাস্তবে চিত্রটা একটু অন্যরকম লাগে। বৈশ্বিক তহবিল ধীরে ধীরে স্বাস্থ্যখাত থেকে সরে গিয়ে এখন প্রতিরক্ষার জাতীয় নিরাপত্তার দিকে বেশি ঝুঁকছে। এটা কিন্তু ভবিষ্যৎ স্বাস্থ্য নিরাপত্তার জন্য বেশ বড় একটা চিন্তার বিষয়। তো আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি ধাপে বিষয়টা বুঝব। 1. পরবর্তী বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি। 2. নজরদারি বা সার্ভেইলেন্সের দাবি। 3. টিকার ন্যায্যতার দাবি। 4. চুক্তির অচলাবস্থা। এবং সবশেষে 5. এই ভূ রাজনৈতিক বিভাজন উত্তরণের উপায়। ঠিক আছে, চলুন আমাদের প্রথম পয়েন্টে যাই, পরবর্তী বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি। স্ক্রিনে জনস হপকিন্স ইউনিভার্সিটির তৈরি করা কোভিডের এই বিশাল ডেটাবেসটার দিকে একটু তাকান। এই অতিকায় সংখ্যাগুলো একটা বৈশ্বিক স্বাস্থ্য সংকটের ভয়াবহ মাত্রাকে খুব স্পষ্ট করে তোলে, তাই না? একটা মহামারী যে শুধু কোটি কোটি মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে তা কিন্তু নয়। শিক্ষা ব্যবস্থা ধসিয়ে দেয়, অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের ক্ষতি ডেকে আনে, এক কথায় বিশাল একটা অর্থনৈতিক আর সামাজিক ভূমিকম্প তৈরি করে। গ্লোবাল প্রিপেয়ারনেস মনিটরিং বোর্ডের সদস্য ড জেজিয়ান ফেঙ্গের একটা দারুণ উক্তি আছে। উনি বলেছেন, যে কোনো মহামারীর প্রথম ঢেউ সামলানো সবসময় সবচেয়ে কঠিন। আর এটাই স্বাভাবিক, তাই না? নতুন একটা ভাইরাসের শুরুর দিকে সেই চরম অনিশ্চয়তা আর আতঙ্ক মোকাবেলা করার জন্যই কিন্তু সবচেয়ে দ্রুত আর ঐক্যবদ্ধ বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন। শুরুর ওই সময়টাতেই আমাদের সুসমন্বিত পদক্ষেপ সবচেয়ে বেশি দরকার হয়। এবার আসছে দ্বিতীয় পয়েন্টে, নজরদারির দাবি। চুক্তির এই জায়গাটাতেই আসলে মূল বিতর্কটা শুরু। গ্লোবাল নর্থ বা উন্নত পশ্চিমা দেশগুলোর অগ্রাধিকার হল প্যাথোজেন বা জীবাণুর ডেটা দ্রুত শেয়ার করা আর বিশ্বব্যাপী একটা খুব শক্তিশালী নজরদারি বা সার্ভেলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা। এর পেছনের যুক্তিটা হল, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে পরবর্তী মহামারী গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল অঞ্চলগুলো থেকেই ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। তাই ধনী দেশগুলো চায় যে কোনো নতুন ভাইরাসের তথ্য যেন দ্রুততম সময়ে তাদের হাতে পৌঁছায়। গ্লোবাল নর্থের এই পরিকল্পনাটা কিন্তু বেশ গোছানো, যাকে বলা হচ্ছে 100 দিনের মিশন। এই টাইমলাইনটা খেয়াল করুন। তাদের লক্ষ্য হল, প্রথম দিনেই স্থানীয় কোনো প্রাদুর্ভাব, ধরুন তানজানিয়াতে মারবার্গ ভাইরাস শনাক্ত হল, তৃতীয় দিনের মধ্যে সেই ভাইরাসের জিনোমিক সিকোয়েন্স পুরো বিশ্বের সাথে শেয়ার করতে হবে, আর ঠিক 100তম দিনের মধ্যে চিকিৎসা সরঞ্জাম, প্রতিরোধ ব্যবস্থা বা টিকা প্রস্তুত করে ফেলতে হবে। শুনতে দারুণ লাগছে, তাই না? একদম নিখুঁত একটা পশ্চিমা রূপরেখা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও তো দেখতে হবে। চলুন তৃতীয় পয়েন্টে যাই, টিকার ন্যায্যতার দাবি। গ্লোবাল সাউথ ঠিক কী চাইছে? উন্নয়নশীল দেশগুলোর দাবির পেছনে কিন্তু একটা ঐতিহাসিক ক্ষোভ আছে, আর এটা কোনো তাত্ত্বিক ব্যাপার নয়। আমাদের নিশ্চয়ই মনে আছে, কোভিড-19-এর সময় দক্ষিণ আফ্রিকার গবেষকরা কিন্তু খুব দ্রুততার সাথে ওমিক্রন ভ্যারিয়েন্টের জিনোমিক সিকোয়েন্স সারা বিশ্বের সাথে শেয়ার করেছিলেন। কিন্তু বিনিময়ে তারা কি পেলেন? টিকার ন্যায্য অধিকার পাওয়ার বদলে তাদের অঞ্চলকে উল্টো চরম ধ্বংসাত্মক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো। সোর্সগুলো বলছে, এই ঘটনায় গ্লোবাল সাউথের দেশগুলোর মনে গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। বিমূর্ত কূটনীতি আর চুক্তির বাইরে বাস্তবের মাটিতে চিত্রটা ঠিক কেমন তা এই ছবিটা দেখলে বোঝা যায়। মহামারীর সময় শুধু ডেটা শেয়ার করলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। সাধারণ মানুষের জীবন বাঁচাতে প্রয়োজন হয় সরাসরি চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যকর্মী আর টিকা সরবরাহর মতো একদম বাস্তব কিছু পদক্ষেপ। শুধু ভাইরাসের জিনোমিক তথ্য দিয়ে তো আর মানুষকে ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় না, তাই না? আর ঠিক এই কারণেই অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে গ্লোবাল সাউথ এবার বেশ কিছু নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে। তাদের কথা হল, প্যাথোজেনের ডেটা শেয়ার করার আগে বিশ্বব্যাপী উৎপাদিত ঔষধের অন্তত 20% তাদের অঞ্চলের জন্য বরাদ্দ রাখতে হবে, সরাসরি প্রযুক্তি হস্তান্তর করতে হবে, স্থানীয় পর্যায়ে ওষুধ উৎপাদনের সক্ষমতা বাড়াতে সাহায্য করতে হবে এবং অবশ্যই টিকার ন্যায্য মূল্যের নিশ্চয়তা দিতে হবে। এই দাবিগুলো এখন তাদের কাছে একদম অলঙ্ঘনীয় শর্ত। তো একদিকে গ্লোবাল নর্থের ডেটার দাবি, অন্যদিকে গ্লোবাল সাউথের টিকার দাবি। এই দুয়ের সংঘর্ষেই আমরা এসে পড়ি আমাদের 4 নম্বর পয়েন্টে, চুক্তির অচলাবস্থা। এখানে দুই পক্ষের চাওয়াটাকে পাশাপাশি রাখলেই মূল দ্বন্দ্বটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। পশ্চিমা দেশগুলো চাইছে নজরদারি আর ডেটা শেয়ারিং ব্যাপারটা সম্পূর্ণ বাধ্যতামূলক হোক, কিন্তু টিকার সুষম বন্টনের বিষয়টা যার যার ইচ্ছাধীন থাকুক।
অন্যদিকে গ্লোবাল সাউথ এই একতরফা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের সাফ কথা, ভাইরাসের ডেটা যদি দিতে হয় তবে তার বিনিময়ে টিকার আইনি ও বাধ্যতামূলক নিশ্চয়তা থাকতে হবে। নো ডেটা উইদাউট ভ্যাকসিন, অনেকটা এমন। দ্য গার্ডিয়ানের সম্পাদকীয় ঠিক এই বিষয়টাকেই দারুণভাবে তুলে ধরেছে। তারা বলছে, পশ্চিমা রাষ্ট্রগুলো ডেটার বিনিময়ে টিকা দেওয়ার এই ব্যবস্থাটাকে বাধ্যতামূলক নয়, বরং নিজেদের ইচ্ছাধীন বা ভলেন্টারি রাখতে চায়। আর ঠিক এই কারণেই দীর্ঘ 5 বছরের আলোচনা আজ স্থবির হয়ে আছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও পশ্চিমা সরকারগুলো টিকার ন্যায্যতার জন্য নিজেদের লাভ কমাতে বা ভর্তুকি দেওয়ার কোনো রকম আইনি নিশ্চয়তা দিতে আসলে নারাজ। এখন প্রশ্ন হল, যদি শেষ পর্যন্ত এই চুক্তিটা ভেস্তে যায় তাহলে কি হবে? এই টেবিলটা একটু খেয়াল করুন। প্রভাবটা হবে বহুমুখী। প্রথমত, বৈশ্বিক স্বাস্থ্য। এতে ভাইরাস শনাক্তকরণ ধীর হবে, মহামারী নিয়ন্ত্রণ হবে সমন্বয়হীন। দ্বিতীয়ত, ভূরাজনীতি। যুক্তরাষ্ট্র হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাইরে গিয়ে দ্বিপাক্ষিক চুক্তির দিকে ঝুঁকবে, যা বৈশ্বিক ঐক্যকে মারাত্মকভাবে দুর্বল করবে। আর অর্থনীতিতে বাণিজ্য বাধা আর স্বাস্থ্যগত বৈষম্য আরও দীর্ঘায়িত হবে। এক কথায়, চুক্তির ব্যর্থতা আস্থার চরম সংকট তৈরি করবে। তাহলে এই অচলাবস্থা কাটানোর উপায় কি? আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে, ভূ-রাজনৈতিক বিভাজন উত্তরণ। গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড একটা চমৎকার ব্যালেন্সের কথা বলেছে। তাদের মতে, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতে 3টি বিষয়ের নিখুঁত সমাহার প্রয়োজন। স্ক্রিনে 4টি দেখুন। মানুষের প্রতি যত্নশীল হওয়া বা কেয়ার লাগবে 33%, মহামারীর ঝুঁকি পরিমাপ করা বা মেজার লাগবে 33%, আর আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ সহযোগিতা বা কোঅপারেট লাগবে 34%। এই 3টি পিলারের উপর ভিত্তি করেই একটা নিরাপদ বিশ্ব গড়া সম্ভব। এর যে কোনো একটা বাদ পড়লেই কিন্তু পুরো কাঠামোটা ভেঙে পড়বে। স্যার মার্ক লকের এই কথাটি আমার কাছে অসাধারণ লেগেছে। তিনি বলছেন, মহামারীর মোকাবেলায় টেনিস খেলার মতো নয়, এটা ফুটবলের মতো একটা দলীয় খেলা। কোনো দেশ একাকী এটা সামলাতে পারে না। আসলেই তো তাই। ভাইরাস তো আর পাসপোর্ট বা ভিসা চেক করে এক দেশ থেকে আরেক দেশে যায় না। কার কত টাকা আছে সেটাও সে দেখে না। তাই শুধু নিজের দেশকে বাঁচানোর এই বিচ্ছিন্ন জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে মহামারী মোকাবেলার চেষ্টা করাটা আসলে বোকামি। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটা বিভক্ত বিশ্ব, যেখানে দিন শেষে জোর যার মুল্লুক তার নীতিটাই বারবার জিতে যায়, সেখানে কি আসলেই বৈশ্বিক সংহতি বা গ্লোবাল সলিডারিটি টিকে থাকতে পারে? নাকি কোভিড-19 যুগের মতো সেই সংকীর্ণ জাতীয় স্বার্থই শেষ পর্যন্ত নির্ধারণ করবে আমাদের বৈশ্বিক স্বাস্থ্যের ভবিষ্যৎ? বিষয়টা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবার সময় এখনই।